আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পাই। লিখনীতে আয়শা শেখরিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ৮। আবার বাইরে গেলে অথচ আমার জন্য একটা চকলেট পর্যন্ত আনলে না। ছোট ৮ বছরের জারিন খুব করুণ গলায় নিজের অভিমানটা উগরে দিল। বারিশ মেয়েটার ওইটুকু অভিমানী মুখের দিকে তাকিয়ে একটু নরম হলো। জারিনকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমি যখন কানাডায় ছিলাম তখন তো তুই একদিনও আমার সঙ্গে ফোনে কথা বলিসনি। একটা বার বললে আর যাই হোক তোমার জন্য কিছু একটা নিয়ে আসতাম। রান্নাঘর থেকে শিউলি বেগম বের হতে হতে বললেন, তাই বলে এমন খালি হাতে কেউ বিদেশ থেকে আসে বারিশ? সাতটা বছর পর তুমি দেশে ফিরলে, অথচ পরিবারের মানুষগুলোর জন্য একটা সুতোও আনলে না। বাড়ির শিউলি বেগমের কথায় কোনো উত্তর দিল না। ও সত্যি কানাকড়িও আনেনি। নিজের প্রয়োজনীয় কয়েকটা কাপড় একটা ব্যাগে পুরে ঢং ঢং করে চলে এসেছে। বিদেশে থেকে ফিরতে হলে যে সবার জন্য উপহার কিনতে হয় এই সাধারণ জাগতিক নিয়মটাও ওর মাথাতে আসেনি। অবশ্য মেহেরাজ ওকে শপিং মলে নিয়ে গিয়ে অনেক জোর করেছিল সবার জন্য কেনাকাটা করতে। কিন্তু বারিশ তখন মেহেরাজের কথায় পাত্তাই দেয়নি। ওর ভাবনার মাঝেই জারিন মুখ ফুলিয়ে আবারও বলে উঠল, ঝিলমিল আপুর চাচু বিদেশ থেকে ওদের বাসার জন্য কত কি এনেছে। ঝিলমিল আপুকে অনেকগুলো সুন্দর সুন্দর পুতুল দিয়েছে, আর তুমি আমার জন্য একটা পুতুলও আনলে না। ঝিলমিল নামটা শুনতে বারিশের মুখের ভাব এক নিমেষেই বদলে গেল। ও ভ্রু কুঁচকে জারিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঝিলমিলকে তুমি আপু ডাকো? জারিন মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আপুই তো। পারিসের মনের ভেতর কৌতূহলটা আরেকটু চড়া দিয়ে উঠল। ও গালটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ওর পুতুল ভালো লাগে বুঝি? হ্যাঁ, একটু আগেও তো ও আমাদের বাসায় এসেছিল। কেন চাচ্চু, তুমি কিনে দিবে? জারিন বেশ আশাবাদী চোখে ওর দিকে তাকালো। বারিশ কিছু বলার আগেই শিউলি বেগম বললেন, আর মানুষ পেলি না জারিন, যে তোকেই কিছু কিনে দেয় না সে আবার ঝিলমিলকে পুতুল কিনে দেবে? বাড়ির শিউলি বেগমের কথার কোনো জবাব দিল না। ও জারিনের গলাটা হালকা টিপে দিয়ে বলল, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। এবার কি আমি রুমে যেতে পারি? জারিন কিছুক্ষণ বড় বড় চোখ করে নিজের অদ্ভুত চাচার দিকে তাকিয়ে থেকে অবশেষে মাথা নাড়ল। কেমন মানুষ ভাই, একবারের জন্য বলল না যে এরপর যখন বাইরে যাবে তখন তার জন্য পুতুল নিয়ে আসবে? বারিশ নিজের ঘরের দিকে যেতে যেতে বুয়াকে কফির অর্ডার দিল। রুমের ভেতরে পা রেখে গা থেকে শার্টটা আগলা করতে খোলা বেলকনির উপাস থেকে ভেসে এলো বাংলা গানের এক মৃদু সুর। বারিশের সটান কপাল জুড়ে সূক্ষ্ম এক কুঞ্চন রেখা জাগলো। খানিকটা কৌতূহল নিয়ে সে ধীর পায়ে সেদিকে পা বাড়ালো। ডান হাতে তখন বুয়ার রেখে যাওয়া ধোয়া ওঠা কফির মগ। বেলকনির রেলিং ঘেঁষে দাঁড়াতেই উপরতলার দিকে চোখ আটকে গেল যুবকের। সেখানে ছাদের কিনারায় নীল রঙের একটি টি-শার্ট আর জিন্স প্যান্ট পরা এক কিশোরীর আপন খেয়ালে নাচতে ব্যস্ত। মাথার উপর মেঘ জমেছে, দু এক ফোঁটা শ্রাবণ বিন্দু ঝরে পড়ছে চতুরে। ছাদের দরজার পাশে রাখা ছোট্ট সাউন্ড বক্সে গান বেজেছে, আর সেই তালেই তাল মিলিয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে চলেছে চৌধুরী বাড়ির নাতনি ঝিলমিল। মেয়েটি তখন বারিশের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকলেও তার চিনতে এক সেকেন্ডও ভুল হলো না। ছিপছিপে গরম কাঁচা দুধের আলতা মেশানো ফর্সা গায়ের রং আর পিঠ অব্দি এলিয়ে থাকা চুল, এটা সে অবাধ্য মেয়েটা ছাড়া আর কি? ওর নাচের চেয়ে ওর হাত পায়ে ছটফটানি আর লাফঝাঁপি বেশি স্পষ্ট হয়ে উঠেছে। নাচছে কম, লাফাচ্ছে বেশি। জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়। জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়। ঝিলমিল। বারিশ আনমনেই নামটা উচ্চারণ করলো। ঘাড়টা সামান্য উঁচিয়ে ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে রইল সে। গানের তালের সাথে মিলিয়ে মেয়েটা সত্যি সত্যি যেন কোনাকুনি কোনো দিকে চলে গেল, একদম বারিশের চোখের আড়ালে। বারিশ কফির মগটা রেখে ঝটপট রুম থেকে বের হয়ে নিজের বাসার ছাদের দিকে গেল। সে নিজেও জানে না কেন সেখানে যাচ্ছে। ছাদের শেষ ধাপে পা রাখতেই পুরো অবয়বে কিশোরীটি ধরা দিল তার চোখে।
চঞ্চল ঝরনার ছলছলানি মাঠের পথে সে দায়, জলতরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবাজ। আচ্ছা তোমরা বলো তো, এখানে আমি কবিতার মতো করেও গাইছি, প্লাস হচ্ছে একটু টাইনা গাইছি। যদিও আমি গান ভালো পারি না, মানে গান ভালো পারি না বলতে আমি গান পারি না, মানে আমি কখনো গাই নাই গান। এখানে আমার অরিজিনাল ভয়েসটা মনে হচ্ছে গানের আসতেছে না। যদি আসতো তাহলে তোমরা আমাকে নিশ্চিত জুতা দিয়ে ঢিল মারতা। আচ্ছা যাই হোক, তোমরা কমেন্টে বইলো তো গানের সুরটা কেমন হয়েছে, নাকি এমনি কবিতার মতো করে বলবো। তোমরা যেটা বলবে আমি সেটাই বলবো। তোমাদের সকলের মতামত অবশ্যই 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 আমাকে জানাবা। মেয়েটা এখন আর নাচছে না, ছন্দ থেমে গেছে তার। ফুল গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে সে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। তারপর ফুলগুলো হাত দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে নিজের উপরে ছড়িয়ে দিল, পাপড়ির বৃষ্টির মতো। ঝিলমিল দাঁড়িয়ে আছে ওদের ছাদের একদম অপর প্রান্তে, আর বাড়ির শেহরিয়ার ভিলার এই অংশে তাদের ছাদের কোনো রেলিং নেই। সে নিজেও একদম সীমানার কাছাকাছি চলে এসেছে। এবার সে দেখল মেয়েটা রেলিং এর উপর উঠে শূন্য পা ঝুলিয়ে বসার প্রস্তুতি নিচ্ছে। এক মুহূর্তের অসতর্কতায় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারিশের বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। সে হাত বাড়িয়ে মেয়েটাকে বাধা দেওয়ার জন্য চিৎকার করতে চাইল, কিন্তু যা অঘটন ঘটার তা বারিশের সঙ্গেই ঘটে গেল। ভেজা ছাদের শ্যাওলা পড়া পিচ্ছিল মেঝেতে পা পিছলে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে শরীরটা ছিটকে চলে গেল শূন্যে। বারিশের গলা চিরে তখন শুধু একটা শব্দই বের হয়ে এলো, হোয়াট দ্য ফাক। আ ধপাস করে বস্তা পড়ার মতো বিকট শব্দ হলো। বাড়ির নিচে কনস্ট্রাকশনের জন্য রাখা ছিল এক মোটা বালির স্তূপ। বাড়ির সজোরে গিয়ে আছড়ে পড়ল সেটার উপর, একদম গেড়ে গেল। ডান হাতটা বালির ভেতরে অদ্ভুতভাবে মুচড়ে গেল। তীব্র একটা মুচড়ানি ব্যথা টের পেল ও। হাতটা নিশ্চিত মচকে বা ভেঙে গেছে, কিন্তু সেই ব্যথাটা বেশিক্ষণ অনুভব করার সুযোগ পেল না। অতঃপর উপর থেকে আছাড় খাওয়ার চোট সরাসরি এসে লেগেছে ওর মাথায়। মাথার এক পাশটা যেন চড়চড় করে ফেটে রক্ত গড়িয়ে পড়ার উপক্রম হলো। চোখ মেলে তাকানোর চেষ্টা করলো বারিশ, তবে এক ঝাঁক জোনাকি পোকা ছাড়া কিছুই দেখলো না। ও বিড়বিড় করা শুরু করলো, স্টুপিড, স্টুপিড মেয়ে। ব্যথায় তরঙ্গ শিরদাঁড়া বেয়ে মাথায় গিয়ে ধাক্কা দিতে লাগলো। ব্যথায় তরঙ্গ শিরদাঁড়া বেয়ে মাথায় গিয়ে ধাক্কা দিতে লাগলো। মনে হলো মাথাটা শর্ট সার্কিট হয়ে চোখের সামনে জ্বলন্ত স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো। পুরো পৃথিবীটা এক সেকেন্ডের মধ্যে ব্যাক আউট হয়ে গেল। কোনো কিছু ভাবা বা বোঝার আর কোনো সুযোগ রইল না। মুহূর্তেই সব ফাঁকা, একদম ডিরেক্ট অজ্ঞান। বাড়ি শেষে আকাশ কাঁপানো তীব্র চিৎকার, আর ঠিক তার পরপরই নিচে কিছু একটা পড়ার বিকট শব্দ, দুটোই ঝিলমিলে কানে এসেছে। দ্রুত পায়ে ছাদের একপাশে কিনারায় এসে দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল মেয়েটার। বড় বড় চোখ করে ও দেখলো বালির ঢিপির উপর চার হাত পা ছড়িয়ে একদম নিথর হয়ে পড়ে আছে ফাইজান বারিশ শেহরিয়ার। পরনে স্লিভলেস গেঞ্জি আর ধূসর ট্রাউজারের উপর বার্লির এমন স্তর পড়ে আছে যে পোশাকের আসল রংটাই ঢাকা পড়ে গেছে। ধুলোবালিতে মাখামাখি হয়ে একদম চেনা যাচ্ছে না। ও দুই হাত নিজের মুখে চেপে ধরে পুরো বাড়ি মাথায় তুলে চেঁচিয়ে উঠল, ও আল্লাহ! বারিশ চাচ্চু তো শেষ। হায় হায়, বারিশ চাচ্চু তো মরে গেল। ঝিলমিল পাগলের মতো সিঁড়ির দিকে দৌড়তে লাগলো। ছাদ থেকে নিচে নামতে নামতে ও চেঁচিয়ে পুরো বাড়ি জানান দিতে লাগলো, কোথায় তোমরা সবাই? ফুপ্পি তুমি কই? জলদি আসো, তোমার হবু বর তো শেষ। ঝিলমিলের চেঁচামেচি মেহেরাজ ছাড়া আর কেউ শুনতে পায়নি। দাদিমা আলতাপ চৌধুরী তখন অফিসে, নাজমা বেগম নিজের ঘরে ছেলেকে ঘুম পাড়াচ্ছেন, দিঘিও নিজের রুমে। তবে মেহেরাজ শুনলেও ভাতিজির চেঁচানোকে পাত্তা না দিয়ে রুমে চলে গেল। এদিকে ঝিলমিল যেন একটা আস্ত হেলিকপ্টার, ভো ভো করে ডানা মেলে সেকেন্ডের মধ্যেই নিচে এসে ল্যান্ড করলো ও। এক ছুটে বালির স্তূপের সামনে এসে বারিশের পাশে বসলো। নিচে পড়ে থাকা একটা ছোট কাঠের টুকরো কুড়িয়ে নিয়ে বারিশের পেটে মৃদু খোঁচা মেরে বলল, চাচ্চু বেঁচে আছেন আপনি? এখানে পড়ে গেলেন কিভাবে? ওই চাচ্চু,
আরেকটা খোঁচা মারল সে। বারিশের কোনো সাড়া শব্দ নেই। ঝিলমিল কাঠের টুকরো ফেলে দিয়ে বারিশে ঠেলতে শুরু করলো। উঠুন, আমি সাহায্য করছি। দেখি। উফ! আপনি মানুষ নাকি পাথর? মেহেরা চাচ্চু, তুমি কি বের হয়ে আসবে? তোমার বন্ধু কিন্তু মরে যাচ্ছে। বারিশের এই দানবীয় ওজনের বডি একা নড়াতে গিয়ে ঝিলমিল নিজেই দম বেরিয়ে যাওয়ার অবস্থা হলো। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে উপরে জানালার দিকে তাকালো। দুবারই একজনও বের হচ্ছে না। বারিশের দিকে একবার তাকিয়ে আবারও ওপরের দিকে মুখ করে চিল্লানো শুরু করলো। ও মেহেরাজ চাচ্চু, তোমার প্রিয় বন্ধু এখানে চিৎপটাং হয়ে পড়ে আছে। জলদি বের হও, নইলে পরে কিন্তু ডেড বডি আনতে হবে। মেহেরাজ এবার ঘরের জানালার পর্দাটা সরিয়ে ঘাড় বাঁকিয়ে নিচের দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার বুকের ভেতরটা ধক করে উঠল। দেখল তার প্রাণের বন্ধু ভেজা ভেজা বালিতে মাখামাখি হয়ে হাত পা চারপাশে ছড়িয়ে নিথর হয়ে পড়ে আছে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নেমে যেতে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে পৌঁছালো। বারিশের পাশে হাঁটু গেড়ে বসে ওর অবস্থা দেখে মেহেরাজের গলা শুকিয়ে কাট। ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর এই অবস্থা কিভাবে হলো? ঝিলমিল হাত দুটো উল্টে পড়ল। মনে হয় ছাদ থেকে পড়ে গেছে। কিন্তু কিভাবে? মেহেরাজের কণ্ঠে তীব্র অবিশ্বাস আর আতঙ্ক। আরে চাচ্চু, কিভাবে করেছে সেটা পরে ভাবা যাবে। আগে তো বাঁচানোর ব্যবস্থা করো। বেঁচে থাকলে তার থেকেই না হয় সব শুনে নিও। মেহেরাজ বারিশের পালস পরীক্ষা করতে করতে ঝিলমিলকে বলল, তুই দ্রুত যা, ওদের বাসার সবাইকে ডেকে আন, ফার্স্ট। চাচার কথা শোনা মাত্রই এক ছুটে শেহরিয়ার বাড়ির সবাইকে ডেকে আনলো ঝিলমিল। মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল পুরো বাড়িতে। তৎক্ষণাৎ বারিশকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হলো। মেহেরাজও সাথে গেল। ভাগ্যিস সেখানে বালুর স্তূপ ছিল। ভাগ্যিস যে উঁচু উঁচু ছাদ থেকে পড়েছে, তাতে বেঁচে ফিরত কিনা সন্দেহ। জ্ঞান ফিরতে বারিশের খুব বেশি সময় লাগলো না। ডক্টর পরীক্ষা করে জানালেন ভাগ্য ভালো, হাত ভাঙেনি, তবে মারাত্মকভাবে মচকে গিয়েছে। তাই একটা শক্ত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পায়েও এখানে সেখানে একটু আধটু ছিলে গেছে। সতর্কতা স্বরূপ ডাক্তার ওকে এক রাত হসপিটালে অবজারভেশনে থাকতে বললেন। কেবিন বেডে আধশোয়া হয়ে আছে ফাইজান বাড়ির শেহরিয়ার। দৃষ্টি সামনের দেয়ালের দিকে স্থির। মুখাবয়ব প্রচণ্ড গম্ভীর আর থমথমে। ঝর্ণা শেহরিয়ার ছেলের পাশে বসে আক্ষেপের সুরে বলল, তুই আর কত জ্বালাবি তরঙ্গ? দেশে ফিরেই একটা নতুন কাণ্ড ঘটিয়ে বসলে। তোমার মতো এত বড় ধাড়ি ছেলে ছাদ থেকে কিভাবে পড়ে যেতে পারে? মায়ের এতগুলো কথার পিঠে বারিশ একটা শব্দ উচ্চারণ করল না। করার মতো কথা কি এটা? লজ্জার বিষয় তো। ঝর্ণা বেগম থামলেন না। জারিন পড়ে গেলেও তা না হয় মানতে পারতাম। তুমি তুমি কিভাবে? চঞ্চল শেহরিয়ার স্ত্রীর কাঁধে হাত রেখে থামিয়ে দিলেন। আহ, এবার বাদ দাও তো। খারাপ কিছু ঘটেনি। ছেলে যে বেঁচে আছে এটাই অনেক। হতেও তো পারত। এত বড় একটা আস্ত ছেলে হুট করে কিভাবে ছাদ থেকে টপকে পড়ে যায় আমার মাথায় আসে না। ঝর্ণা বেগমের উদ্বেগ যেন কমছেই না। ফারহান শেহরিয়ার ভাইয়ের বেডের কাছে এগিয়ে এসে একটু কৌতূহলী গলায় বলল, ভাই, তুই হুট করে ভর দুপুরে ছাদে গিয়েছিলি কি করতে? এবার আর নিজের রাগ আর বিরক্ত একটাকেও ধরে রাখতে পারল না বারিশ। এমনিতেই মেজাজ সপ্তমে চড়ে আছে। তার উপর একের পর এক প্রশ্ন বারবার শুনতে শুনতে মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ খেকিয়ে উঠে বলল, নাচতে গিয়েছিলাম, নাচতে নাচতে পড়ে গেছি। হয়েছে, এবার বের হও এখান থেকে। সবগুলো রুম থেকে বের হও। তার আকস্মিক গর্জন আর রুক্ষ মেজাজে কেবিনের থমথমে নীরবতা নেমে এলো। পরিস্থিতি সামলাতে দিতে মেহেরাজ সবার উদ্দেশ্যে বলল, চাচা চাচি, আপনারা সবাই এবার বাসায় ফিরে যান। আমি ওর সঙ্গে আছি। আপনারা গিয়ে একটু রেস্ট করুন। ঝর্ণা বেগম ছেলের রুক্ষ মুখের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। ফারহাদ তার ছেলে জারিফকে হসপিটালে মেহেরাজের সাথে থাকতে বলে নিজের মায়ের সাথে রওনা দিল। তাদের আবার সকাল সকাল অফিস যেতে হবে। জারিফ কেবিন থেকে বের হয়ে করিডোরে গিয়ে বসে।
সবাই চলে যেতেই মেহরাজ বারিশের বেডের কাছাকাছি এগিয়ে আসে। অতঃপর একটু গলা খাকিয়ে দিয়ে বলল, ঝিলমিল যদি না দেখতো তাহলে তো আরো কয়েক ঘন্টা ওখানে বালির মধ্যে পড়ে থাকতি। কি কি বললি তুই? মনোযোগী হলো বারিশ। ওর তীক্ষ্ণ দৃষ্টিটা এবার সোজা এসে ঠেকলো মেহেরাজের মুখে। বললাম, আমার ভাতিজি ঝিলমিল, ওই তো তোকে ওভাবে পড়ে থাকতে দেখে চেঁচাতে চেঁচাতে সবাইকে জানিয়েছে। ও না থাকলে তো কেউ জানতেই পারতাম না। বারিশ একটা তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও আগের মতো চুপচাপ বসে রইল। মেহেরাজ এবার বেডের পাশে টুলটায় বসে আবারও গলা খাঁকড়ি দিয়ে বলল, তা ছাদ থেকে পড়লি কিভাবে তুই? এবার অগ্নিদৃষ্টিতে মেহেরাজের দিকে তাকালো বারিশ। মেহেরাজ দুই হাত তুলে বলল, দেখ, একদম ওভাবে তাকাবি না। তোর মতো একটা দামড়া ছেলে নিজের বাসার ছাদ থেকে পড়ে গেল? আই মিন, দিস ইজ রিডিকুলার। বারিশের কাছ থেকে কোনো জবাব এলো না। ও পাথরের মতো মুখ করে রইল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো কেবিনে। বারিশ নিজেই মচকে যাওয়া হাতটার দিকে তাকালো। অতঃপর একদম নিচু আর গম্ভীর গলায় বলল, তোর ভাতিজির লীলা খেলা দেখতে গিয়ে আমার 12টা বেজেছে। ওকে বলে দিস আমার সামনে যাতে না আসে। ধরে আছাড় মারবো আমি। মেহেরাজ আকাশ থেকে পড়ল। মানে? ও আবার কি করেছে? জানি না। বিরক্তিতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে আবার সামনে নিতেই বারিশের পুরো মুখটা আবারও কুঁচকে গেল। কারণ সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, যার কথা ও মাত্রই মেহেরাজকে বলল, যেন ভুলেও ওর চোখের সামনে না আসে। ঝিলমিলের ঠিক পাশেই দাঁড়িয়ে দিঘি আর নূরজাহান চৌধুরী। নূরজাহান চৌধুরী এগিয়ে আসতে আসতে উদ্বেগের গলায় জিজ্ঞেস করলো, এখন ঠিক আছো বাবা? বাবা, কিভাবে পড়ে গেছো তুমি? আহা, আবারও সেই একই প্রশ্ন। বারিশ ভেতরে ভেতরে রাগে ফুঁসে ওঠে। তখনই ঝিলমিল আবারও এক কাঠি বাড়িয়ে বলল, তখন আমিও ছাদে ছিলাম দাদিমা। কিভাবে পড়ে গেলেন আপনি? ব্যাস, ছাড়ালো রাগ। বারিশ নিজের অক্ষত বাম হাতটা শক্ত করে মুঠো করলো। ও নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম মেপে মেপে বলল, আজকে সব বলেছি রাজকে সব বলেছি, ওর থেকে শুনে নিও। আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। মেয়েরাজ হাঁ করে মুখ খুলে বলতে চাইলো যে বারিশ ওকেও কিছু বলেনি, কিন্তু তার আগেই বারিশ মেহেরাজের উরুতে হাত রেখে শক্ত একটা চিমটি কেটে আর চোখে চোখ রাঙালো। যন্ত্রণায় মুখ বিকৃত করে চোখ মেরে গেল মেহেরাজ। দিঘি মায়ের হাত ধরে পড়ল। বলেছিলাম না মা, তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। চলো এখন ওকে রেস্ট করতে দিই। আমি তো ভেবেছিলাম মরেই যাবে বোধহয়। আহারে, কেমন করে যে পড়ে গেল! ঝিলমিল আবারও দুকদম বেডের সামনে এগিয়ে এসে কৌতূহলী গলায় বলল, শুধু কি হাতি মচকেছে যাচ্ছ? আর কোথাও কি কিছু হয়নি? বাড়ি সেবার অবাক হবে নাকি রাগ প্রকাশ করবে বুঝতে পারছে না। সে মেহেরাজের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ইশারা করলো, যেন ওদের সবাইকে এক্ষুনি রুম থেকে বের করে। মেহরাজ পরিস্থিতির বেগতিক দেখে দ্রুত সবাইকে বুঝিয়ে সুঝিয়ে কেবিনের বাইরে নিয়ে যেতে লাগলো। সবাই একে একে বের হয়ে যাচ্ছে। ঝিলমিল একদম সবার পেছনে। ও যখন দরজার কাছাকাছি পৌঁছালো, তখন বারিশ হঠাৎ গম্ভীর আর ভারী গলায় ডাকলো, এই মেয়ে, তুমি শোনো। ঘুরে দাঁড়ালো সপ্তদর্শী। মুখে কোনো ভয়ের বালাই নেই। ও উল্টো চোখ বড় বড় করে বলল, জি বলুন, কোনো হেল্প লাগবে চাচ্চু? হ্যাঁ, একটু এদিকে আসো। ঝিলমিল সরল মনে বেডের কাছাকাছি এগিয়ে আসে। মেয়েটা কাছে আসতেই পলক ফেলার আগেই যুবক নিচের বাম হাত দিয়ে কিশোরের ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে হ্যাচকা টেনে আনলো নিজের দিকে। আতঙ্কিত আক্রমণে শরীরের ভারসাম্য রাখতে না পেরে ঝিলমিল তড়িৎ গতিতে নিজের বাম হাত দিয়ে বেডের সাদা চাদরটা খামচে ধরে। মুখটা বারিশের একদম কাছাকাছি চলে এসেছে। বারিশ ঝিলমিলের চোখে চোখ রেখে নিচু কিন্তু বরফ শীতল গলায় বলল, নেক্সট টাইম তোমাকে যদি আবার ছাদে এসে ওভাবে লাফালাফি করতে দেখেছি, তবে হাত পা মুচড়ে আবার আমি হসপিটালে না, তোমাকে সোজা হসপিটালে পাঠাবো। হিংস্র চেহারায় বারিশকে এত কাছাকাছি থেকে দেখে ভয়ে ঝিলমিলের হার্টবিট এক লাফে দ্বিগুণ হয়ে গেল। তোতলাতে তোতলাতে ও বলল, আমি, মানে আমি তো ছাদে লাফাই না। তুমি আর কোনোদিন ছাদেই যাবে না। আজব তো, ছাদ থেকে পড়ে আহত হয়েছেন আপনি আর ছাদে উঠতে মানা করছেন আমাকে।
হ্যাঁ, মানা করছি। বারিশর কবজির উপর নিজের জিভটা আরেকটু শক্ত করে পড়ল। আর একদিনও যদি তোমাকে ওই ছাদে দেখি তবে তোমার পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দেব। ঝিলমিল সোজা হয়ে দাঁড়ালো। নিজের কবজি থেকে বারিশের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন আগে। আমি ছাদে যাব কি যাব না সেটা আমার ইচ্ছা। আপনার ভয়ে আমি ছাদে যাওয়া বন্ধ করব কেন? ছাড়ুন বলছি। যাবে না। আমি বারণ করেছি তাই যাবে না। আর যদি এরপর কোনোদিন পা বাড়াও, গেলে কি করবেন শুনি? যাবে না ব্যাস। বারিশার কোনো যুক্তিতে গেল না। গলার স্বর আরো গম্ভীর করলো। আমি কিন্তু সবাইকে সব বলে দেব। কি বলবে? বলবো আপনি এখানে বসে বসে শিশু নির্যাতন করছেন। হোয়াট? বারিশের চোখ জোড়া বিস্ময়ে কপালে উঠল। একটা সাধারণ মেয়ে ছাদে ওঠা নিয়ে আপনি যেভাবে তাকে জোর খাটাচ্ছেন এটা কি কোনো আইনের মধ্যে পড়ে?